আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প মহিলা তান্ত্রিক। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প মহিলা তান্ত্রিক। জঙ্গলটার নাম বেতালগড়ের জঙ্গল। আশেপাশে রয়েছে কয়েকটা প্রত্যন্ত গ্রাম। গ্রামের মানুষেরা সাধারণত এই ঘন বনাঞ্চলকে এড়িয়ে চলে। গভীর রাতে সেই ঘন দুর্ভেদ্য বনের মাঝখানে একটি ফাঁকা মতন জায়গায় একটা অগ্নিকুণ্ড জ্বলছে। অগ্নিকুণ্ডের একদিকে বসানো রয়েছে এক ভয়ঙ্কর দর্শন দেবতার প্রস্তর মূর্তি। সাধারণত এমন অদ্ভুত ধরনের মূর্তি কিন্তু চোখে পড়ে না। মূর্তির কোটরাগত লাল চোখে কামনার লালসা যেন ঝরে পড়ছে। সমগ্র দেহটা উলঙ্গ। আশেপাশে দুটি বস্ত্রহীনা নারী মূর্তি বিদ্যমান। নারী দুটি দেবতার শরীরকে অবলম্বন করে জড়িয়ে আছে পরস্পরের সাথে। জ্বলন্ত আগুনের অন্য পাশে একজন সাধিকা পদ্মাসনে উপবিষ্ট। আগুনের শিখার লালচে আভায় সাধিকার শরীরটা আলোকিত হয়ে উঠেছে। সাধিকার শরীরে বস্ত্রের লেশ মাত্র নেই। সম্পূর্ণ নগ্ন হয়ে সাধনায় রত সে। সমস্ত গায়ে ছাই ভস্য মাখা। বিভিন্ন পশু পাখিদের হাড় আর মুন্ডের মালা ঝোলানো রয়েছে গলায়। এলো চুল হাওয়ায় উড়ছে। তমসাচ্ছন্ন নিশীথে রাত চড়া পাখিগুলো খুব কাছেই যেন চেঁচিয়ে চলেছে কোনো এক অমঙ্গলের আশঙ্কায়। এই সময়ে সাধিকা অগ্নিকুণ্ডের আগুনের মধ্যে আহুতি দিল এক গাছা চুল। আর সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়া সামনের গ্রামের দিকে উড়ে গেল, জঙ্গলের গাছ গাছালির উপর দিয়ে। এমন সময় সাধিকা উঠে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্রপাঠ করতে করতে দুলতে লাগল। তার সেই দুলুনি ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো নৃত্যে। বেশ কিছুক্ষণ চলল তার এই উদ্দাম উলঙ্গ নৃত্য। হঠাৎ পিছনের অন্ধকার জঙ্গলের ভিতর থেকে একটি ছায়া মূর্তি বেরিয়ে সামনে এসে দাঁড়ালো সাধিকার। একটি তরতাজা হৃষ্টপুষ্ট যুবক। তার চোখের লোলুপ দৃষ্টি উলঙ্গ নারীর শরীরের দিকে। কামনার লালসায় শরীর টান টান হয়ে উঠেছে, কিন্তু বেশ খানিকটা অস্বাভাবিক রকমের স্থির তার চোখের দৃষ্টি। কেউ কি তার উপর বশীকরণ করেছে? সম্ভবত এই নগ্ন সাধিকা কালো জাদুর মাধ্যমে তাকে তার ঘরের ভিতর থেকে টেনে এনেছে এই গভীর জঙ্গলে। যুবকটি কাছে আসতেই মহিলা সাধিকা তার কপালে লেপে দিল বিশেষ কোনো সুগন্ধিযুক্ত ভস্য। ধীরে ধীরে সম্মোহিত যুবকটি নিজের সমস্ত জামা কাপড় খুলে ফেলল। তারপর আগুনের সামনের মাটিতে আঁকা জ্যামিতিক চিত্র সদৃশ তন্ত্রক্রিয়ার একটা যন্ত্রের মধ্যে বসে পড়ল সে। সাধিকা যুবকটির ঠিক মুখোমুখি বসল। দুর্বোধ্য কোনো এক মন্ত্রের উচ্চারণ করতে করতে সাধিকা যুবকটির সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হল। বেশ কিছুক্ষণ চলল সেই যৌন ক্রিয়া। হঠাৎ সাধিকা উঠে দাঁড়াল। তারপর পূজার উপকরণের সঙ্গে রাখা ছুরিটা নিয়ে যুবকটির বুকে বসিয়ে দিল বেশ কয়েকবার। মরণ আর্তনাদে কেঁপে উঠল চারিদিক। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। রক্তের ফোঁটা ছিটকে এসে লাগলো সাধিকার চোখে মুখে। একটা নৃশংস উল্লাসের অনুভূতিতে ভরে উঠল তার মুখটা। আর তারপরেই ছুরি দিয়ে যুবকের মস্তক কেটে নিয়ে নৈবেদ্য হিসেবে সাজিয়ে দিল দেবতার সামনে।
কাটা ক্ষতস্থান থেকে বেরিয়ে আসা রক্ত মেখে নিল সারা গায়ে। বিকট পাশবিক উল্লাসের হাসিতে ফেটে পড়ল সে। তারপর আবার শুরু হলো তার মন্ত্রপাঠ। বর্ষা পেরিয়ে শরতের আগমন হয়েছে। নীল আকাশে শুভ্র মেঘের ভেলা ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে এক পশলা বৃষ্টি নামছে, আবার পরমুহূর্তে রোদ্দুর খেলা করছে। প্রকৃতির এমন মন ভোলানো রূপ দেখতে দেখতে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। বেশ কয়েকটা ছুটির দিনে অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আমাদের ঠাকুরমশাই মানে তারানাথ তান্ত্রিকের কাছে যাওয়া হয়নি। আজকেও ছুটির দিন, তাই আজ সকাল থেকেই বারবার মনে হচ্ছিল কখন মঠ লেনে যাব আর ঠাকুরমশাইয়ের গল্পের আস্বাদ গ্রহণ করব। আমার বন্ধু কিশোরীর মনের অবস্থাটাও যে আমারই মতন তা আন্দাজ করতে অসুবিধা হয় না। আমার অনুমানকে অভ্রান্ত প্রমাণ করে কিশোরী সেন বিকেলে আমার কাছে এসে উপস্থিত হলো। আমাকে বেরোনোর জন্য তৈরি হয়ে বসে থাকতে দেখে কিশোরী কৌতুকের সুরে বলল, আরে তুমি তো দেখছি তারানাথের কাছে যাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে যাচ্ছ। আমি বললাম, তা বটে, তবে তুমিও কিছু কম উদ্গ্রীপ্ত নও কিশোরী। সঠিক সময়ে হাজির হয়েছ একেবারে। হ্যাঁ, তা যা বলেছ ভাইয়া। দুজনেই একসাথে হেসে উঠলাম। তারপর চললাম মঠ লেনের উদ্দেশ্যে। তারানাথের বাড়ির কাছাকাছি পৌঁছে মোড়ের মাথায় মিষ্টির দোকান থেকে বেশ বড় সড়ো একটা মাটির হাঁড়িতে রাবড়ি নিয়ে নিলাম। তারপর পাশের গুমটি দোকান থেকে পাসিং শোয়ের প্যাকেটটা পকেটে চালান করে তারানাথের বাড়ির দরজায় এসে দাঁড়ালাম। কড়া নাড়তে যাব এমন সময় দেখি দরজাটা খুলে গেল। দরজার ওপারে স্বয়ং ঠাকুরমশাই দাঁড়িয়ে। ঠাকুরমশাই গম্ভীর অথচ আন্তরিক সুরে অভ্যর্থনা জানালেন। বললেন, আরে এসো এসো হে জগাই মাধাই, ভিতরে এসো। তারপর এতদিন পরে মনে পড়লো তাহলে এই বুড়োকে? হ্যাঁ, কি বলো? আজকে সকাল থেকেই আমার মনটা বড্ড টান ছিল যে তোমরা আসবে। শেষ পর্যন্ত এসেছো দেখে আমার মনটা বেশ ভালো লাগছে। আমরা রাবড়ির হাঁড়িটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিয়ে প্রণাম জানালাম। আমি বললাম, সবই তো বোঝেন ঠাকুরমশাই, সাংসারিক লোকের কখন কেমন কাজ চেপে যায়। আমাদের দেখে তারানাথ যেমন খুশি হন, তেমনি আমরাও তাঁর সংস্পর্শে নিজেদের বড় সুখী মনে করি। তাঁর অতীত জীবনের জমে থাকা অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে তিনি যেমন আত্মতৃপ্তি লাভ করেন, তেমনি আমরাও রোমাঞ্চিত হই। ঠাকুরমশাই সন্ধ্যান্নিক সেরে নিয়েছিলেন। ঘরে এসে জাঁকিয়ে বসলাম তক্তপোষের ওপর। চারি যেন তৈরিই ছিল আমাদের জন্য। চার মুড়ি মাখা নিয়ে এলো। চারি বলল, আজকে কিন্তু একটা বিশেষ ধরনের খাবার বানাচ্ছি, আশা করি ভালোই লাগবে আপনাদের। আমি কিশোরীকে বললাম, আচ্ছা কিশোরী, তুমি কি বলতে পারবে চারি মা আমাদের জন্য কি খাবার তৈরি করছে? কিশোরী জিভে একটা অদ্ভুত শব্দ করে বলল, আমি এসেই গন্ধ পেয়েছি ভাই। লোভনীয় জিনিসটা যে ভাজা হচ্ছে তা আমি আগেই টের পেয়েছি। হ্যাঁ, যদিও বর্ষা কেটে গেছে, তবু তাল ফুলুরির স্বাদ এক কথায় যাকে বলে অনবদ্য। আমাদের কথাবার্তা শুনে তারানাথ মৃদু হাসলেন। তারপর বললেন, উনি তন্ত্রবিদ্যার গূঢ় রহস্য সন্ধানে পথে পথে ঘুরে বেড়ালেও খাবারের স্বাদ গ্রহণে সাধারণত বঞ্চিত হতেন না। কোনো না কোনো গৃহস্থের বাড়িতে ঠিকই সুখাদ্য পেয়ে যেতেন। ততক্ষণে চায়ের পেয়ালা খালি হয়ে গেছে। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিল। আমি বললাম, অনেক দিন গল্প শুনিনি ঠাকুরমশাই, এবার একটা রোমাঞ্চকর গল্প শুনতে চাই। বলেই আমি জিভ কাটলাম, কারণ আমি গল্প কথাটা উচ্চারণ করে ফেলেছি। ঠাকুরমশাই যদিও আমার কথায় রাগ করলেন না, প্যাকেট থেকে সিগারেট নিয়ে অগ্নিসংযোগ করে একটা শুক টান মারলেন। মুখ দিয়ে গলগল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোন অভিজ্ঞতাটা শোনাবেন সেটাই ভাবতে লাগলেন। তারপর শুরু করলেন, কখন যে কোন পথে প্রবাহিত হবে তার ধারণা করা বড়ই কঠিন। অবশ্য কিছু ক্ষেত্রে আন্দাজ করা যায় বটে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝাটা দায়। কিসের মোহে আকৃষ্ট হবে এবং তাতে তার কোনো ক্ষতি হবে কিনা সেটা সে নিজেও জানে না। আমিও আমার আরাধ্যা দেবীর কাছ থেকে জেনেছিলাম যে সাধনা করে বড় তান্ত্রিক হওয়া আমার ললাট লিখনে নেই।
তবুও এক অমোঘ আকর্ষণে বেরিয়ে পড়তাম অজানা অচেনা পৃথিবীর আনাচে কানাচে। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন আমি পৌঁছে গেলাম একটা গ্রামের ভিতরে। গ্রামটাতে বেশিরভাগই মাটির কাঁচা বাড়ি, কিছু কিছু টালির চাল অথবা খড়ের চালের উপর লাউ শাক বা অন্য শাকের শাখা প্রশাখা বিস্তার করে আছে। অবশ্য হ্যাঁ, পাকা বাড়ি যে নেই এমন কথা নয়। চলতে চলতে পথের পাশে একটা নলকূপ দেখতে পেলাম। দুপুর গড়িয়েছিল, ভাবলাম এখানে বসেই কিছু খেয়ে নেওয়া যাক। তা সেই মতো নলকূপ থেকে হাত মুখ ধুয়ে একটা গাছের নিচে বসতে গিয়ে দেখলাম একজন বয়স্ক লোক গাছের নিচে বসে বাঁশের সরু সরু বাঁখারি দিয়ে ঝুড়ি বানাচ্ছে। তা আমি গিয়ে তার পাশে বসলাম। লোকটি এক মনে কাজ করছিল। আমাকে বসতে দেখে আমার দিকে মুখ তুলে তাকালো। আমি প্রথম কথা বললাম, বাহ, বেশ সুন্দর তো আপনার হাতের কাজ। তা কতদিন ধরে কাজ করছেন? বৃদ্ধ লোকটি বলল, অনেক ছোট বয়স থেকেই এ কাজ করি। চাষবাসের ফাঁকে অবসর সময়টা কাটে আর কি। তা আপনি কে মশাই? আপনাকে তো এই গ্রামে নতুন মনে হচ্ছে। যাবেন কোথায়? এ গ্রামের কারোর বাড়িতে নাকি? না না, এদিকে আমি আগে কখনো আসিনি। এই গ্রামের কারোর বাড়িতেও যাব না। আমি বিশ্বপথিক। আমার নাম তারানাথ চক্রবর্তী। এখানে পানীয় জল আছে দেখে খাবার খেতে আর একটু বিশ্রাম নিতে বসেছি, এই আর কি। আচ্ছা, বলছি, তা এই গ্রামের নাম কি? আগে আমাদের গ্রামের নাম হলো গিয়ে গৌরাঙ্গ চক। তবে ঠাকুর মশাই, আপনাকে একটা কথা জানিয়ে রাখি। যদি আপনি দূরে কোথাও যেতে চান, তবে সন্ধ্যের আগে বেলাবেলি রওনা হয়ে যাবেন। কেন বলুন তো? লোকটি একটু ইতস্তত করে বলল, না না, মানে গ্রামের শেষের দিকে আছে বেতালগড়ের জঙ্গল। জঙ্গলটা ভালো নয়। ইদানিং আমাদের গ্রামে অমঙ্গলের সূচনা হয়েছে। লোকটার কথার মাঝে অন্য একটি লোক হন্তদন্ত হয়ে সেখানে হাজির হলো। এই কি বলিস রে বঙ্কিম? আবার একজন? এই নিয়ে 4 জন যুবক নিখোঁজ হয়ে গেল। যে কজন নিখোঁজ হয়েছে সবাই তো বেশ গাট্টা গোট্টা। এখনো পর্যন্ত কেউ কোনো পাত্তা পেলনি তাদের। আমি এবার গলা খাঁকারি দিয়ে বললাম, বলছি, কি হয়েছে ব্যাপারটা? আমার দিকে তাকিয়ে আগের বৃদ্ধ গ্রামবাসী নিতাই বলল, এই একটু আগে যে কথাটা বলছিনু, এই গ্রামের অমঙ্গলের শুরু হয়েছে বললুম নি। কিছুদিন ধরেই গ্রামের যুবকেরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, অনেক খুঁজেও তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। দেখুন, হয়তো কাজের খোঁজে কিংবা অন্য কোনো কারণবশত গ্রাম ছেড়েছে। যুবক বয়স, এখন কত রকমের হুজুগ মাথায় চাপে খেয়ে বলতে পারে। বঙ্কিম নামের অন্য লোকটি এবার বলল, না গো ঠাকুর মশাই, শুধু যুবকদের নিরুদ্দেশ হওয়া নয়, আরও মারাত্মক কাণ্ড ঘটে চলেছে আমাদের গ্রামের মধ্যে। পুরুষ আর মহিলাদের হৃৎপিণ্ড উপরানো মৃতদেহ পাওয়া যাচ্ছে ওই বেতালগড়ের জঙ্গলের আশেপাশে। সে কি বিভৎস দৃশ্য! কোনো ডাকাত দলের কাণ্ডও তো হতে পারে। মানে জঙ্গলের মধ্যে ডাকাত দলের আস্তানা থাকতে পারে। তীব্র প্রতিবাদ করে উঠে বৃদ্ধ নিতাই বলল, না 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 না, এ কোনো ডাকাতের কাজ নয়। ওই বেতালগড়ের জঙ্গলে মানুষ থাইতে পারে না। কোনো অশরীরী ছাড়া অমন নৃশংস মৃত্যু দেওয়া মানুষের পক্ষে অসম্ভব। কিভাবে যে মুক্তি পাবো এই চরম সংকট থেকে, তা একমাত্র ভগবানই জানেন।
দেখুন, আমি বিশ্ব ভবঘুরে ঠিকই, কিন্তু মানুষের বিপদের কথা শুনলে আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়াই। দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে তন্ত্রবিদ্যার সাধকদের কাছ হতে যে শিক্ষা পেয়েছি, তাতে অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের যথেষ্ট সাহস সঞ্চয় করতে পেরেছি আমি। অলৌকিক কোনো রহস্যের শেষ সমাধানে না পৌঁছানো পর্যন্ত আমি স্বস্তি পাই না। আপনারা রাজি হন বা না হন, সত্যি যদি অতি প্রাকৃত কিছু ঘটে থাকে, তবে ব্যাপারটা নিয়ে অবশ্যই ভাবব। আর এই অলৌকিক কাণ্ডের শেষ পর্যন্ত দেখে তবেই আমি ছাড়ব। বৃদ্ধ নিতাই হাত জোড় করে আমাকে বলল, ঠাকুর মশাইয়ের অশেষ কৃপা, ভগবানের আশীর্বাদে হয়তো আপনার সাক্ষাৎ পেয়েছি। দয়া করে আমাদের এই ঘোর বিপদ থেকে রক্ষা করুন। দেখুন, আমি অকারণে কাউকে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে চাই না নিতাইবাবু। আচ্ছা, এখন চলুন তো, যে যুবকটি নিখোঁজ হয়েছে তার বাড়িতে যাওয়া যাক। বঙ্কিম, বৃদ্ধ নিতাই আর আমি তিনজনে চললাম নিরুদ্দেশ যুবকটির বাড়ির উদ্দেশ্যে। যখন যুবকটির বাড়িতে গিয়ে পৌঁছালাম, তখন গ্রামের পুরোহিত মশাই হারান পালের বাড়ির দাওয়ায় বসে গণনা করছিলেন। আমাদের আসতে দেখে তিনি মুখ তুলে তাকালেন। নিতাই আর বঙ্কিম আমার পরিচয় জানালো। নিতাই বলল, পুরোহিত মশাই, ইনি হলেন এই তারানাথ তান্ত্রিক, তন্ত্রবিদ্যার চর্চা করেন। আমাদের বিপদের কথা শুনে সাহায্য করতে এসেছেন। আসুন আসুন, এই চরম বিপদের দিনে আপনাকে পাশে পেলে মনে জোর পাবো আমরা। সম্প্রতি নিখোঁজ হওয়া যুবকের নাম ছিল পরেশ। পরেশের বাবা হারান পাল বললেন, আমার সুস্থ সবল ছেলেটা এইভাবে কোথাও চলে যাবে ভাবতেই পারছি না। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, আপনার ছেলের কয়েকদিনের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কি? না, সেরকম কিছু না, তবে কয়েকদিন উদাস হয়ে থাকতো। ভেবেছিলাম গ্রামের মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য হয়তো চিন্তিত। তারপর গতকাল বিকেলে সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর ফিরল না। আমি পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, আপনি গণনায় কি দেখলেন? আমার গণনা অনুযায়ী পরেশ বেতালগড়ের জঙ্গলের দিকে গেছে। কিন্তু দিনের বেলাতেই বেতালগড়ের জঙ্গলের মধ্যে কেউ যায় না, সেখানে রাত কাটাবে কি করে? তবুও আমি লোকজন নিয়ে যতটা সম্ভব খুঁজে দেখেছি, কিন্তু ছেলেটাকে কোথাও পাইনি। পড়ন্ত বিকালে নিরাশার কালো ছায়া নেমে এলো সকলের চোখে মুখে। পুরোহিত মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন আশেপাশের গ্রামেও খোঁজ চালিয়ে যেতে হবে। তাছাড়া আপাতত কিছু করার নেই। এমনিতেই যেভাবে অশরীরী পিশাচ উপদ্রব শুরু করেছে, কার কখন কিভাবে বিপদ হবে কেউ জানে না। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, দয়া করে আমার বাড়িতে বিশ্রাম নেবেন, চলুন। আসন্ন বিপদের বিষয়ে সেখানেই আলোচনা করব। আমি পুরোহিতের অনুরোধ ফেলতে পারলাম না। তার সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সন্ধ্যার পর পুরোহিত মহাশয়ের সদর ঘরে মেঝেতে মাদুর বিছিয়ে হ্যারিকেনের আলোটা পাশে রেখে গুছিয়ে বসলাম। ততক্ষণে পুরোহিত মশাইয়ের নামটা আমি জানতে পেরেছিলাম। তার নাম ছিল বিশ্বনাথ পাণ্ডা। দেখুন পুরোহিত মশাই, আপনি তো নিশ্চয়ই জানেন যে কোনো অলৌকিক ঘটনার পিছনে বাস্তব কোনো ঘটনা নিশ্চয়ই যোগ থাকে। সেই ঘটনাটা বা ঘটনাগুলো জানতে হবে আমাদেরকে। তাছাড়া অশুভ ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা প্রয়োজন। আপনি প্রথম থেকে সমস্তটা আমায় বলুন তো একবার। পুরোহিত বিশ্বনাথ পাণ্ডা এবার বলতে আরম্ভ করলেন। ঘটনার সূত্রপাত আজ থেকে 6 মাস মতো আগে।
যখন একটি যুবক ছেলে অমাবস্যার কয়েকদিন আগে নিখোঁজ হয়। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোথাও কাজের সন্ধানে গেছে, কিন্তু সব জায়গায় খোঁজ চালিয়েও কোনো হদিশ পাওয়া গেল না। অপেক্ষায় রইল, সবাই ভাবল যুবকটি হয়তো ফিরে আসবে, কিন্তু সে ফিরে এলো না। তারপরেই অমাবস্যার পরের দিন গ্রামের এক মহিলার বিবস্ত্র মৃতদেহ পাওয়া গেল বেতালগড়ের জঙ্গলের পাশে। মৃতদেহটা দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগে তার সাথে জোর করে সঙ্গম করা হয়েছে। তারপর তার বুক থেকে হৃৎপিণ্ডটা খুবলে বের করে নেওয়া হয়েছে। সেই নৃশংস রক্তাক্ত নারকীয় দৃশ্য দেখে সকলে শিহরিত হয়ে পড়ে। ভয়ে কেউ সন্ধ্যার পরে বাইরে বের হতে চায় না। কিন্তু পরের কয়েকদিন কিছুই ঘটল না। গ্রামবাসীরা ভেবেছিল হয়তো বিপদ কেটে গেছে। হঠাৎ পরের মাসে অমাবস্যার কয়েকদিন আগে একইভাবে আবার একটি যুবক নিরুদ্দেশ হয়। তার বাবা ছিলেন গ্রামের বিত্তশালী ব্যক্তি। যুবকটির অন্য কোথাও কাজের যাওয়ার প্রয়োজন ছিল না, তবু তাকে পাওয়া গেল না। স্বইচ্ছায় বেড়াতে বেরিয়ে যায় আর ফিরল না। অমাবস্যার পরের দিন আবার পাওয়া গেল একটা লাশ। এবার অবশ্য মধ্যবয়স্ক এক ব্যক্তির নগ্ন মৃতদেহ, পুরুষাঙ্গ কেটে নেওয়া এবং হৃৎপিণ্ড খুবলে বের করা, জিঘাংসার অত্যাচারে জর্জরিত। তার পরের মাসগুলোতে পরপর কয়েকটা নারী পুরুষের লাশ পাওয়া যেতে থাকল। নারীদের একইভাবে জোর করে সম্ভোগ করা, হৃৎপিণ্ড খুবলে নেওয়া, আর পুরুষদের পুরুষাঙ্গ কাটা আর হৃদযন্ত্র বের করে নেওয়া। কিন্তু সেই থেকে নিরুদ্দেশ হওয়া যুবকগুলোর আর খুঁজে পাওয়া গেল না। তখন থেকে এইরকম হত্যা লীলাটা চলছে। এখনো পর্যন্ত 4 জন যুবক নিখোঁজ হলেও নারী পুরুষ মারা গেছে 6 জন। বৃত্তান্ত শুনে কিছুই বুঝতে পারলাম না, এ কেমন হত্যা লীলা? একদিকে যুবকেরা নিখোঁজ হচ্ছে আর অন্যদিকে নারী পুরুষ মারা যাচ্ছে। কিছু একটা অতি প্রাকৃত শক্তির প্রভাবে যে এটা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত ছিলাম। আমি বললাম, আচ্ছা, সব মৃতদেহগুলোই কি বেতালগড়ের জঙ্গলের ধার থেকেই উদ্ধার হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাহলে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে বেতালগড়ের জঙ্গলের ভিতরেই কোথাও সমস্যার উৎপত্তিস্থল হতে পারে। আচ্ছা, তাহলে জঙ্গলের ভিতরে গিয়ে ব্যবস্থা নেননি কেন? একজন তান্ত্রিকের সাহায্য নিয়ে আমরা গ্রামের লোকেদের নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলাম। কিন্তু গভীর জঙ্গলে যেমন ভুল ভুলাইয়া, ঘুরে ফিরে একই জায়গায় আমরা পৌঁছে যাই। সন্দেহজনক কোনো কিছু সেখানে না পেয়ে আবার ফিরে আসি। তবে সেই তান্ত্রিক আন্দাজ করেছিলেন গুহ্যতন্ত্রের সাধনায় নরদেহগুলো হয়তো ব্যবহৃত হয়েছে, কিন্তু কোথায় কিভাবে কে ব্যবহার করলো তা নির্ধারণ করতে পারেনি। যারা মারা গেছে তারা তো নিজেদের বাড়িতেই ছিল, তাহলে কিভাবে তারা জঙ্গলের কাছে গেল সেটাও একটা বড় প্রশ্ন। মৃতদেহদের আত্মীয়রা বলেছিল তারা নিজেরাই সকলের অলক্ষ্যে মাঝরাতে দরজা খুলে বাইরে বেরিয়েছিল। সেদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম। কিছুতেই জটিল জট ছাড়াতে পারলাম না। ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে যখন ঘুম ভাঙল তখন পূব আকাশ রক্তরাঙা হয়ে উঠেছে। সকালে পুরোহিত মশাইকে নিয়ে গোটা গ্রাম ঘুরে দেখতে বের হলাম। নিখোঁজ হওয়া যুবক আর মৃত নারী পুরুষদের বাড়িতে গিয়ে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলাম। আমার উদ্দেশ্য ছিল এদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা সেটা দেখার। 4 জন যুবকের বাড়ি গ্রামের বিভিন্ন প্রান্তে ছিল। তাদের পাশের বাড়ির লোকজনের কাছ থেকে জানলাম
নিখোঁজ যুবকরা পরস্পরের বন্ধু ছিল। মৃত গ্রামবাসীদের মধ্যে 2 জন নারী আর 4 জন পুরুষ ছিল। আমি খোঁজ খবর নিয়ে পুরোহিত মশাইকে নিয়ে চলে এলাম গ্রামের শিব মন্দিরে। পুরোহিত মশাই আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, কিছু কি বুঝতে পারলেন? দেখুন পুরোহিত মশাই, কর্ণপিশাচিনীর সাধনা সম্পর্কে আমি অবহিত। এক্ষেত্রে সেই সাধনার সঙ্গে সামান্য মিল থাকলেও বেশিরভাগই কিন্তু অমিল। এইভাবে নারীদের সঙ্গে যৌন সঙ্গম করার পর তাদের হত্যা কিংবা পুরুষাঙ্গ ছেদন, এটা কোন ধরনের তন্ত্রক্রিয়ার অঙ্গ হতে পারে তা আমি সঠিক জানি না। সত্যি কথা বলতে গেলে সেই তন্ত্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আমার নেই। তবে হ্যাঁ, অল্প যা জানি তা থেকে এইটুকু বলতে পারি যে তান্ত্রিক এই অপকর্ম করেছে সে তার উপাস্য দেবতা বা দেবীর কাছ থেকে শক্তি লাভের উদ্দেশ্যেই করছে, আর বেতালগড়ের জঙ্গলটাই তার সাধনাস্থল। কিন্তু বেতালগড়ে আমরা তো কিছুই দেখিনি। আমি গম্ভীর মুখে ভাবতে ভাবতে বললাম, সেটাই তো রহস্য, কোনো কিছু পাওয়া গেল না। পরের কয়েকদিন আর তেমন কিছুই ঘটল না। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রি ঘনিয়ে এলো যথাসময়ে। আমি অনুমান করেছিলাম যে অমাবস্যার রাতে ভয়ানক কিছু ঘটতে পারে, তাই গ্রাম থেকে বেতালগড়ের জঙ্গলের দিকে যাওয়ার পথে ওত পেতে বসে রইলাম। মাঝরাত পর্যন্ত ঠায় বসে রইলাম, কিন্তু তেমন কিছুই ঘটল না। হঠাৎ দেখি সামনের রাস্তা ধরে কে যেন এগিয়ে আসছে। অনেকক্ষণ অন্ধকারে থাকায় চোখ সয়ে গিয়েছিল। বুঝতে পারলাম একটা ছায়ামূর্তি জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। আমি পিছু নিলাম তার। অবয়ব দেখে বুঝতে পারছিলাম ছায়ামূর্তিটা একটা মহিলার। এমনভাবে হেঁটে চলেছে যেন অন্ধকার তার কাছে কোনো বাধাই নয়। জঙ্গলের মধ্যে ঢুকে আরো গভীরে প্রবেশ করল সে। হঠাৎ নিস্তব্ধ বনভূমি কর্কশ চিৎকারে ভরে উঠল। ঝোড়ো হাওয়ার দাপটে দুলে উঠল গাছের মাথাগুলো। আমার গাটা কেমন ছমছম করে উঠল। বাতাসের দুর্গন্ধ স্পষ্ট জানান দিচ্ছে অশরীরীর উপস্থিতি। এতক্ষণে গাত্রবন্ধন করবার কথা মনে হলো আমার। দ্রুত মন্ত্রোচ্চারণে গাত্রবন্ধনে উদ্যোগী হলাম, কিন্তু ততক্ষণে সামনের নারী মূর্তি অদৃশ্য হয়েছে। কোন দিকে গেল বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে সামনের দিকে ছুটে গেলাম, কিন্তু কোনো কিছুর সঙ্গে হালকা সংঘর্ষ হতেই ছিটকে গেলাম আমি। এ যে মায়াবী বন্ধন! এর ওপারে যেতে গেলে বন্ধন ভাঙতে হবে। তক্ষুনি আমার ঝোলা থেকে কিছু উপকরণ বের করে মন্ত্র আওড়াতে থাকলাম। বন্ধনী ক্রমশ দুর্বল হতেই ভিতরে প্রবেশ করলাম। এগিয়ে যেতে থাকলাম সংকীর্ণ পথ ধরে। কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠলাম। দূরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের সামনে কুচকুচে কালো পিশাচ উলঙ্গ নারীর সঙ্গে রতিক্রিয়ায় মত্ত। অগ্নিশিখার সম্মুখে আমার দিকে পিছন ফিরে উপবিষ্ট আরেকজন। সহসা আমি অনুভব করলাম আমি যেন আড়ষ্ট হয়ে গেছি। কোনো কিছু করতে চাইলেও আমি অপারগ। কমে নাকে আসছে অপার্থিব নেশায় আবিষ্ট করা গন্ধ। স্পষ্ট বুঝলাম আমি সম্মোহনী মায়ার দ্বারা আক্রান্ত হতে চলেছি। আর সেই অবস্থাতেই শুনতে পেলাম পিশাচের পৈশাচিক হুঙ্কার, তার সঙ্গে নারী কণ্ঠে মরণ আর্তনাদ। সম্ভোগের পর নারীর দেহ থেকে হৃৎপিণ্ড তুলে নিয়েছে পিশাচ। রক্তে টইটম্বুর হৃৎপিণ্ডটা সামনে উপবিষ্ট তান্ত্রিকের হাতে তুলে দিল সেই পিশাচ। আর কিছু দেখার আগেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম জঙ্গলের শুকনো পাতার উপর। গতকাল রাতের অবিশ্বাস্য দৃশ্যগুলো মনে পড়ল,
কিন্তু আমার ব্যর্থতার কারণ কিছুই বুঝলাম না। আমার এতদিনের অর্জন করা তন্ত্রজ্ঞান কোনো কাজেই লাগাতে পারলাম না। উঠে দাঁড়ালাম। দেখলাম আমি বেতালগড়ের জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে আছি। আমি গ্রামের দিকে চলতে আরম্ভ করলাম, কিন্তু জঙ্গল আর গ্রামের মধ্যেকার রাস্তায় দেখলাম পড়ে আছে একটা উলঙ্গ নারীর ক্ষতবিক্ষত নিস্পন্দ দেহ। ইতিমধ্যেই গ্রামের লোকজন আসা যাওয়া শুরু করেছে। মৃতদেহটা দেখেই তারা আতঙ্কিত হয়ে চেঁচামেচি শুরু করল। আমি আর সেখানে দাঁড়ালাম না, ধীর পায়ে গ্রামে ফিরে এলাম। দুপুরে গাছের বটতলার নিচে একটা আলোচনা সভা বসল। আমার সঙ্গে ঘটা অলৌকিক অস্বাভাবিক ঘটনা জানাজানি হতেই ব্যর্থতার জন্য গ্রামবাসীদের কটাক্ষ শুনতে হলো আমাকে। জনৈক গ্রামবাসী বলল, ঠাকুর মশাই নিজেকে রক্ষা করতে পারছেন না, আর আমাদের রক্ষা করবে না। গ্রামের মোড়ল বললেন, এই চুপ করো, উনি আমাদের বিপদে সহায় হয়ে এসেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করছে। ওনাকে অসম্মান করবার চেষ্টা করবে না তোমরা। লোকটা আর কিছু বলল না। আমি গভীরভাবে চিন্তা করলাম কোথায় আমার খামতিটা ছিল। পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যে যুবকগুলো নিখোঁজ হয়েছিল তারা তো পরস্পরের বন্ধু ছিল, তাদের চরিত্র কেমন ছিল জানেন? পুরোহিত মশাই বললেন, এই কথাটা আমার আগেই জানানো উচিত ছিল। যুবকগুলির চরিত্র একেবারেই ভালো ছিল না। গ্রামের মেয়ে মানুষদের টিটকিরি করত, অসামাজিক কার্যকলাপ করে বেড়াতো তারা। কেউ বাধা দিলে তাদেরকে মারধর করত। স্বীকার করতে দ্বিধা নেই, ওদের নিরুদ্দেশ হওয়া একদিকে যেমন অতি প্রাকৃত শক্তির ভয় ধরায়, অন্যদিকে ওরা না থাকায় গ্রামের মেয়ে বউরা স্বস্তি পেয়েছে। আমি একটা ছোট্ট সূত্র হাতে পেলাম বলে মনে হলো। তাহলে কি কেউ প্রতিশোধ নিচ্ছে? কিন্তু তাহলে যুবকগুলোর মৃতদেহ পাওয়া যায় না কেন? তাদের অন্তিম পরিণতি কি হয়? গত রাতে স্পষ্ট দেখেছি তান্ত্রিক তার সাধনায় নরদেহের হৃৎপিণ্ড ব্যবহার করেছে। এত শক্তিশালী তান্ত্রিক যে আমাকেও তার মায়াবী বাঁধনে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল। আমার দেহবন্ধন থাকায় খুব বেশি ক্ষতি করতে পারেনি বটে, তবে তার মায়াজাল কিছুটা হলেও আমার উপর কাজ করেছিল। আমি আমার উপাস্য দেবীর ধ্যান করতে বসলাম, কিন্তু গত রাতের বিভীষিকাময় অভিজ্ঞতাটা বারবার আমার মনে ঘোরাফেরা করতে লাগলো। গভীর মনোযোগী হয়ে পুনরায় পুরো দৃশ্যটা বিশ্লেষণ করতে আগ্রহী হলাম। হঠাৎ একটা বিষয় যেন চোখের সামনে ভেসে উঠল। যে তান্ত্রিক অগ্নিকুণ্ডের সামনে বসেছিল সে কি কোনো মহিলা? সন্দেহটা দানা বাঁধতে লাগলো। কিন্তু পরের কয়েকদিন আর কিছুই ঘটল না। আমি সিদ্ধান্ত নিলাম আবার যাব জঙ্গলের মধ্যে। এবার আরো বেশি সতর্ক হয়ে যাব। রাত কাটতেই খবর এলো আরেকটা যুবক নিরুদ্দেশ হয়েছে। কার উপর কখন যে কোপ এসে পড়বে কেই বা জানে। আবার সেই একই রকম নিরুদ্দেশের ঘটনা। আমার মনে হয় নির্দিষ্ট কয়েকজনের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। পুরোহিত মশাই অবাক হয়ে বললেন, কে কিসের প্রতিশোধ নিচ্ছে আর কিভাবেই বা বুঝলেন আপনি সেটা? লক্ষ্য করলে দেখবেন যে যে কয়টি মৃতদেহ পাওয়া গেছে সবাই কিন্তু একই জ্ঞাতি গোষ্ঠীর মানুষ। আরও ভালোভাবে দেখলে বোঝা যাবে যে ওদের মধ্যে স্বামী স্ত্রী রয়েছে। আবার যে যুবকগুলো অদৃশ্য তারা পরস্পরের বন্ধু। আমার মন বলছে এরা সবাই কোনো একটি অপরাধের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো মহিলা অত্যাচারিত হয়েছিল কি কোনোদিনও? পুরোহিত মশাই এবার একটু ইতস্তত করে উত্তর দিলেন, না, মানে ঠিক অত্যাচারিত বলা যায় কিনা জানি না, তবে বেশ কয়েক বছর আগে একজন বিধবা মহিলা নিখোঁজ হয়ে গিয়েছিল। স্বামী স্ত্রী অন্য কোনো গ্রাম থেকে এখানে বসবাস করতে এসেছিল, কিন্তু স্বামীটা অসুখে ভুগতে ভুগতে মারা যায়।
আর কিছুদিন পরেই মহিলাটি কোথায় যেন চলে যায়। আত্মীয় পরিজন কেউ ছিল না তার, তাই এই নিয়ে আর বিশেষ মাথা ঘামায়নি কেউ। সবাই ভেবেছিল যেখান থেকে এসেছিল সেখানেই হয়তো ফিরে গেছে। কথাগুলো শুনে আমার কাছে একটা ব্যাপার অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমার দেখা মহিলা আর পুরোহিত মশাইয়ের বলা মহিলা যদি একই হয়, তবে সাধনায় ব্রতী হয়েছেন এক মহিলা। সিদ্ধিলাভ এবং প্রতিশোধ দুটো একসাথে সম্পন্ন করতে চাইছে সে। তবে তার শিকার এখনো কতজন হবে তা কিন্তু জানা নেই। অমাবস্যা তখনও কয়েকদিন দেরি ছিল, কিন্তু তবুও সিদ্ধান্ত নিলাম সেই দিন রাতেই জঙ্গলের ভিতরের মায়াজাল ভেদ করে মহিলা তান্ত্রিকের কাছে পৌঁছাবো। তারপরে হবে তন্ত্রযুদ্ধ। বেতালগড়ের জঙ্গলের ভিতরে যখন আমরা পৌঁছালাম তখন মধ্যরাত। আগের দিন যেইখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আন্দাজ মতো সেইখানে পৌঁছে গেলাম, আর আজকেও বাধা পেলাম সেই মায়া বন্ধনীর। মন্ত্রের প্রয়োগে বন্ধনী ভেদ করে যখন সাধনাস্থলে পৌঁছালাম তখন সাধিকা যুবকটির সাথে যৌনক্রিয়া শেষ করে উঠে দাঁড়িয়েছিল। ভস্ম মাখা নগ্ন দেহ, নৃশংসভাবে ছুরি দিয়ে আঘাতে আঘাতে যুবকটিকে মেরে ফেলল সে। তারপর কাটা মুন্ডুটা উপাস্য দেবতার পায়ের কাছে রাখল। এত সব কাণ্ড আমার চোখের সামনে ঘটছিল, তবু আগের দিনের মতোই আমি বিবশ হয়ে পড়েছিলাম। প্রথম অবস্থায় কিছুতেই যুবকটিকে রক্ষা করতে পারলাম না, কিন্তু যখন আমি আমার গুরুর শেখানো সম্মোহন ভঙ্গের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম তখন ধীরে ধীরে পূর্বের মতো শরীরে আমার বল ফিরে এলো। আমাকে অবিচল থাকতে দেখে সাধিকা জোরে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে সাধিকা বলল, তোর তো দেখছি বড্ড তেজ। একবার বেঁচে ফিরে শিক্ষা হয়নি, আবার মায়াজাল ছিন্ন করে আমার সামনে এসেছিস। তুই কি ভাবছিস ওই যুবকদের তুই উদ্ধার করবি? কখনো নয়। ওই নরকের কীটগুলো চিরকাল বন্দি পিশাচ হয়ে ঘুরে বেড়াবে। আমার নির্দেশ পালন করবে, এটাই ওদের শাস্তি। এই তো সবে শুরু। পুরো গ্রামের মানুষরা যখন শাস্তি পাবে তখন হবে আসল মজা। আমি জানি তুই অশুভ শক্তির সাধনা দ্বারা প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছিস। যারা দোষী তারা শাস্তি পায়, ঠিক আছে, তবে পুরো গ্রামের লোকেরা কেন শাস্তি পাবে? তারা কি ক্ষতি করেছে তোর? সাধিকা হেসে উঠে বলল, কি ক্ষতি করেছে শুনবি তুই? তবে শোন, তোরা আমার সঙ্গে হওয়া অত্যাচার দেখেও না দেখার ভান করেছে। এতটুকু সাহায্য কেউ করেনি। আগে মূল দোষীদের শেষ করব, তারপর একে একে সবাই শাস্তি ভোগ করবে। যখন আমি দুর্বল ছিলাম তখন সব অপমান কষ্ট মুখ বুঝে সহ্য করেছিলাম। এখন আমি তন্ত্র শক্তিতে বলীয়ান। আমি ওদের বিচার করব, কে আমার মোকাবিলা করবে। তুই করবি আমার সঙ্গে লড়াই? তোমার সাথে অন্যায় যদি হয়েই থাকে তবে নিশ্চয়ই দোষীদের উপর প্রতিশোধ নেবে, কিন্তু ক্ষমতার দর্পে অন্যান্যদের উপর আক্রমণ করা তো উচিত নয়। সাধিকা পাগলের মতো মাথা নাড়তে নাড়তে বলল, আরে যা যা, উচিত অনুচিত আমায় শেখাতে আসবি না। তুই যতই চেষ্টা কর, তোর ভগবান তোকে কিছুতেই সাহায্য করবে না। আমার যা ইচ্ছা আমি তাই করব। এর মাঝখানে তুই এলে তুইও রেহাই পাবি না তান্ত্রিক। ফিরে যা, তুই ফিরে যা। আমার চোখের সামনে অন্যায় আমি সহ্য করব না। মর তবে। হঠাৎ দেখলাম কালো পিশাচের দল আমার চারপাশ থেকে ঘিরে ধরেছে। সাধিকার একটানা হাসি শোনা যাচ্ছে। আমি জীবনে বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই ভয় পেলাম না। এক মুষ্টি গঙ্গামাটির সঙ্গে চিতাভস্যের ছাই মিশিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে ছুঁড়ে দিলাম পিশাচদের উপর। সেই ভস্যের ছাইয়ের সংস্পর্শে আসতেই পিশাচগুলো একটি বিকট আর্তনাদ করতে লাগলো। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেল চারিদিক। সেই ধোঁয়ার সঙ্গে পিশাচের দল মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে।
আমি এবার আমার মোক্ষম অস্ত্রের প্রয়োগ করলাম। মন্ত্র পাঠের সঙ্গে এক মুঠো ভস্যের ছাই নিয়ে মন্ত্রপুত করে ছুঁড়ে দিলাম সাধিকার উদ্দেশ্যে। কিন্তু ব্যর্থ হলো আমার সেই প্রচেষ্টা। হো হো করে হেসে সেই সাধিকা প্রজ্বলিত অগ্নিতে কিছু একটা ফেলে দিল। তক্ষুনি এক রাশ কালো ধোঁয়া উৎপন্ন হয়ে ছুটে এলো আমার কাছে। আমার চোখগুলো অসম্ভব জ্বালা করে উঠল। একটা উদগ্র কামনার বাসনার মনের মধ্যে চেপে বসল যেন। সাধিকার নগ্ন শরীরের আকর্ষণে ছুটে গেলাম তার দিকে। মনে হতে লাগলো অসংখ্য রূপসী আশেপাশে ঘোরাফেরা করছে। মনকে একাগ্র করে প্রাণপণে নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করলাম। শেষ পর্যন্ত আত্মসম্বরণ করতে সক্ষম হলাম। অন্যান্য যুবকদের মতো আমাকেও কাম দ্বারা বশীভূত করে দেবতার কাছে বলি দেবার প্রচেষ্টা নস্যাৎ করে দিলাম। পুরোহিতের কাছে বিধবা মহিলার কথা শুনে মনের মধ্যে যে সহানুভূতিটা তৈরি হয়েছিল, এখন সেটা পরিবর্তিত হলো রাগ আর ঘৃণায়। আমাকে বশীভূত করে তার এই গর্হিত কাজে ব্যবহার করার প্রচেষ্টার যোগ্য প্রত্যাঘাত হিসেবে বেছে নিলাম কুণ্ডলিনী প্রহার। বিশেষভাবে নির্বাচিত মন্ত্রের জপের সাথে নিজ দেহের কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে বিপক্ষের মনের মধ্যে আঘাতই ছিল এর উদ্দেশ্য। আর এই পদ্ধতিতে কাজ হলো। সাধিকার মনঃসংযোগ ব্যাহত হতেই মায়ার বল কমতে থাকল। শেষ পর্যন্ত আমার সৃষ্ট তন্ত্রের বাঁধনে পেঁচিয়ে ধরলাম তাকে। সাধিকা ক্ষিপ্ত হয়ে গর্জন করে উঠল, তুই আমাকে আটকাতে পারবি না তান্ত্রিক। আমি আমার প্রতিশোধ নেবই, তার আগে তোকে শেষ করব। কথাটা বলতে বলতেই তার মুখ দিয়ে এক প্রকার তরল আগুন ছিটকে এসে পড়ল। সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি ভয়াবহ রূপ ধারণ করে ছুটে আসতে লাগলো আমার দিকে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতির জন্যে আমি তৈরি ছিলাম না। পিছিয়ে যেতে গিয়ে পড়ে গেলাম মাটিতে। আগুনের হলকা তখন খুব কাছাকাছি এসে গেল, তবে সঠিক সময় ঘুরে সরে যেতে রক্ষা পেলাম। তখনই মা কালীর চরণস্পর্শী ফুলের সাথে বিশেষ যজ্ঞের কাঠ ছুঁড়ে মারলাম সাধিকার দিকে লক্ষ্য করে। জোড়া আক্রমণে এবার সাধিকা আর নড়াচড়া করতে পারল না, কেবল রাগে ফুঁসতে লাগল। আমি বললাম, মানুষের আপন স্বার্থ সিদ্ধির জন্য যদি তন্ত্রকে ব্যবহার করা হয়, তবে সাধক বা সাধিকার অর্জিত শক্তি বেশি দিন স্থায়ী হয় না। ওরে মূর্খ, তুইও সেই রকম শক্তিহীন হয়ে পড়বি, ব্যর্থ হবে তোর সমস্ত সাধনা। সাধিকা পাগলের মতো হাসতে লাগল। হাসি থামিয়ে সাধিকা এবার নরম সুরে বলল, আমি চাইও না এই শক্তি। আমার প্রতিশোধ শেষ হলেই এ জীবন আর রাখব না। কেন আমি তন্ত্র সাধনার পথে এসেছি শুনবে? শুনবে আমার করুণ কাহিনী? শুনবো, নিশ্চয়ই শুনবো সেই অজানা কাহিনী যার জন্য এই ভয়ঙ্কর মায়াবী খেলায় মেতেছ তুমি। সাধিকা বলতে আরম্ভ করল, আজ থেকে প্রায় 5 বছর আগে আমি ছিলাম অত্যন্ত সাধারণ একজন নারী। আমার নাম ছিল রমলা। জনম দুঃখিনী ছিলাম আমি। নিবাস ছিল রঞ্জবার নামে একটি গ্রামে। ছোট থেকে সৎমায়ের সংসারে অবহেলা আর অনাদরে মানুষ হয়েছি। বাবাও সেভাবে ভালোবাসত না। একটু বড় হতেই আমি বেশ রূপসী হয়ে উঠলাম। আমার রূপ যৌবন দেখে অনেকে ঈর্ষান্বিত হতো। সৎ মা টাকার লোভে একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে যাই সোমনাথ নামে একটি গরিব ছেলের সাথে। সোমনাথের বাবা মা ছিল না, দুজনে সংসার পাতলাম। সংসারে অভাব অনটন ছিল, কিন্তু সুখের কোনো অভাব ছিল না। তবে কপালে সবার তো সুখ আর সয় না, আমারও সেই দশা হলো। সোমনাথের এক নিঃসন্তান পিসি সোমনাথকে তার বিষয় সম্পত্তি দান করে গিয়েছিলেন। সেই মতো আমরা চলে গেলাম গৌরাঙ্গচক গ্রামে বসবাস করার জন্য। তারপর থেকেই শুরু হলো বিপত্তি। সোমনাথের পিসির জ্ঞাতি গোষ্ঠীর লোকজন আমাদের হিংসা করতে লাগলো। সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হয়ে আমাদের উপর ক্ষিপ্ত হলো। নানা ভাবে আমাদের বিরক্ত করতে শুরু করলো।
তবুও সেসব আমল না দিয়ে গরিবের ছেলে সোমনাথ চাষ করা নিয়ে মেতে উঠল। একদিন সোমনাথের পিসির 4 জন দেওরের ছেলেরা আমাদের বাড়িতে এসে হাজির হলো। সোমনাথ তখন মাঠ থেকে ফিরে স্নানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর আমি ঘরের কাছে ব্যস্ত ছিলাম। 4 জনেই মদ খেয়ে চুর হয়েছিল। প্রথম জন বলল, শোন সোমনাথ, তুই এখানে উড়ে এসে জুড়ে বসেছিস, এ সম্পত্তি আমাদের, তোর কোনো অধিকার নেই এ সম্পত্তিতে। ভালোই ভালোই এখান থেকে কেটে পড়বি, না হলে কিন্তু ফল খুব খারাপ হবে। হ্যাঁ দাদা, আমি অনাথ, পিসির দয়ায় যা কিছু পেয়েছি সবই তোমাদের দিয়ে দেব। আমাকে শুধু একটু চাষের জমি আর থাকার ঘরটুকু দিলেই হবে, ওতেই আমি চাষাবাদ করে সংসার চালিয়ে নেব। এক কণা তুই পাবি না, সম্পত্তি লেগে দিয়ে এখান থেকে দূর হবি। হ্যাঁ, লাউলে তোর সুন্দর লাগি বেউটাকে কিন্তু আর ফেরত পাই না। না রে না, ও চলে যাক, ক্ষতি নেই, তবে ওর বউটা এখানে থেকে যাক, বরং আমাদের বাড়িতে 5 মাস কাটবে। তুই বিশ্বাস কর, খাওয়া পড়ার কোনো অভাব রাখবো না, শুধু রাতের বেলা একটু ফুর্তি করতে দিলেই হবে। মন শান্তি হয়ে যাবে। এমনিতে সোমনাথ খুব নিরীহ ছেলে ছিল, কিন্তু নিজের স্ত্রীর সম্পর্কে অসম্মানজনক কথা শুনে নিজেকে স্থির রাখতে পারল না। চেঁচিয়ে উঠে বলল, মুখ সামলে কথা বলবি শয়তান। কথাটা বলেই সপাটে একটা চড় কষিয়ে দিল। থাপ্পড় খেয়ে উঠোনে উল্টে পড়ল 3য় জন, কিন্তু বাকিরা সবাই মিলে আমার স্বামীকে বেধড়ক মারতে আরম্ভ করলো। আমি ছুটে এসে তাদের হাত থেকে ওকে ছাড়াতে পারলাম না। 4 জন মাতালের সঙ্গে লড়াইয়ে পারল না আমার স্বামী। গ্রামের কোনো লোক এগিয়ে এলো না। আমি সাহায্য চাইলে কেউ কেউ বলল, পারিবারিক সম্পত্তির জন্য লড়াইয়ে নাক গলাবে না। অশ্রাব্য গালাগালি দিতে দিতে যখন ওরা চলে গেল, তখন আমার স্বামীর উঠে বসার ক্ষমতা নেই। কাঁদতে কাঁদতে আমি আহত স্বামীকে উঠিয়ে তার শুশ্রূষা করলাম। বললাম, এই সম্পত্তি তুমি ছেড়ে দাও, আমরা যেমন ছিলাম সেভাবেই থাকব। আমার স্বামী যন্ত্রণা ক্লিষ্ট গলায় বলল, সবকিছু ছেড়ে দিতে আমি রাজি, কিন্তু তোমাকে নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে পারবো না, কিছুতেই না। তুমি আমার জীবন। দুজনেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। কয়েকদিন পর আমি সকালে উঠে বাড়ির উঠোনে দেখলাম ফুলের মালা ছাইসহ একটা কালো বিড়াল মরে পড়ে আছে। ভীষণ ভয় পেয়ে গেলাম আমি। সেই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিলাম না। মরা বিড়ালটা ফেলে দিয়ে এলাম, কিন্তু দিন দিন আমার স্বামীর অসুস্থতা বাড়তে লাগলো। বৈদ্য কবিরাজের দেওয়া ওষুধ কাজ করছিল না। তখনও বুঝিনি আমার স্বামীর ওপর হিংসা করে কালো জাদু করেছে কেউ, তাই ওষুধে ঠিকভাবে কাজ হয়নি। একদিন আমি জল আনতে গেলাম, আর সেখানে স্বামীকে মারধর করা 2টি লোকের স্ত্রীরা উপস্থিত ছিল। আমি যেতেই আমাকে কটাক্ষ করে নানা রকম খারাপ কথা বলতে থাকলো। নিজের স্বামীকে খেয়ে তৃপ্তি হয় না, এবার গ্রামের পুরুষদের মাথা খাচ্ছে। বেবুসে মাগি কেন যে গ্রাম থেকে দূর হয় না কে জানে। যাবে না মানে ছেটিয়ে বিদায় করবো নি, এমন গতর দেখি বেরোলে যে কোনো পুরুষের মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমি প্রতিবাদ করে বললাম, আমার নামে মিথ্যে বদনাম দিতে তোমাদের বিবেকে বাঁধছে না? তোমাদের স্বামীরা তো লোভী, ইতর, অসভ্য, ছোট লোক, নারীদের সম্মান দিতে জানে না। মহিলা দুজনে ছুটে এসে আমার চুলের মুঠি ধরে নাড়াতে লাগলো। আমার কোমরের মাটির কলসি মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দুজনে মিলে খুব মারলো আমাকে।
কেউ বাধা দিল না। পরনে সবকিছু ছিঁড়ে ফালা ফালা করে দিল ওরা। অজ্ঞান অবস্থায় পথের ধুলায় পড়ে রইলাম। খানিকটা পরে জ্ঞান ফিরতে বাড়ি ফিরে গেলাম। একটা অজানা ভয় আমাকে ঘিরে ধরল। একদিকে স্বামীর অসুস্থতা আর অন্যদিকে অত্যাচার। এই দুর্দিনে কেউ পাশে এসে দাঁড়ালো না। অসুস্থ মানুষটিকে নিয়ে কোথায় কিভাবে যাব আমি ঠিক করতে পারলাম না। হঠাৎই একদিন রাতে সেই 4 জন লোক আরও 5 জন যুবককে সঙ্গে নিয়ে বাড়িতে এসে ঢুকল। ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়লাম আমি। এতগুলো পুরুষ মানুষের সামনে একা মেয়ে আমি। প্রত্যেকের লোলুপ দৃষ্টি আমার যৌবনের লাভা ছড়িয়ে থাকা শরীরের উপর। ওরা জোর করে দলিলের উপর আমার স্বামীর আঙুলের ছাপ নিল। তারপর আর এক দফা শাসিয়ে চলে গেল। তখনকার মতো হাঁপ ছাড়লাম। আমি ঠিক করলাম ওখান থেকে চলে যাব। কিন্তু স্বামীর শারীরিক অবস্থা এমন হলো যে কোথাও যেতে পারলাম না। কিছুদিনের মধ্যেই মারা গেল আমার স্বামী। নিষ্ঠুর কিছু মানুষের জন্য আমার সুখের সংসার তছনছ হয়ে গেল। কি ভুল করে যে আমার স্বামী তার পিসির সম্পত্তির ভাগ নিতে এসেছিল সে নিয়ে আফসোস করতে থাকলাম। কোনো রকমে সৎকার কার্য মিটল। এই কাজে দেখলাম গ্রামবাসীদের বেশি উৎসাহ ছিল। আমি কয়েকদিনের জন্য স্থবির হয়ে গিয়েছিলাম। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে বিশ্ব সংসারে একা হয়ে গিয়েছিলাম। স্বামীর অসুস্থতার সময় ভগবানকে কত করে ডেকেছি যাতে তিনি এই বিপদ থেকে উদ্ধার করেন, কিন্তু আমার ডাকে সাড়া দিতে তার বয়েই গেছে। আমার জীবনে আরো মারাত্মক ঘটনা ঘটতে তখনও বাকি ছিল। এক রাতের অন্ধকারে হঠাৎ একদল লোক জোর করে আমার বাড়িতে এসে ঢুকল। ওরা ছিল সেই 5 জন যুবক যারা আগের রাতে এসেছিল। আমি বাধা দেওয়ার আগেই আমার মুখ চেপে ধরল। অসহায় হয়ে পড়লাম আমি। প্রথম যুবকটি বলল, অনেক দিন ধরে অপেক্ষা করছি সুন্দরী, সুযোগ পাইনি। আজকে তোমার ওই নরম শরীর আমরা ভোগ করব। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। 5টা পুরুষ আমাকে তুলে নিয়ে ওই বেতালগড়ের জঙ্গলের মধ্যে নিয়ে এসে জোর করে নিজেদের কাম পিপাসা মিটিয়েছিল। হিংস্র পশুর মতো ছিঁড়ে খেয়েছিল আমার দেহটা। তাদের অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি। ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় আমাকে জঙ্গলের মধ্যেই ফেলে আসে তারা। জ্ঞান ফিরলে বুঝি ঘন জঙ্গলে পড়ে আছি আমি। একটা অসহনীয় যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছিল আমার। কোথাও ফিরে যাওয়ার রাস্তা ছিল না। অসহ্য যন্ত্রণা আর অপমান বুকে নিয়ে ঠিক করে ফেলেছিলাম আত্মহত্যাই শেষ পথ। আত্মহত্যা করলে তবেই সব জ্বালা থেকে মুক্তি পাব। সেই উদ্দেশ্যে জঙ্গলের আরো গভীরে চলে গিয়েছিলাম। রাগে দুঃখে অপমানে কি করছি, কোথায় চলেছি সে সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে একটা ভাঙা কুটির দেখতে পেলাম। কুটিরের মধ্যে একটি নরকঙ্কাল আর তার পাশে কিছু তন্ত্রমন্ত্রের পুঁথি দেখতে পেয়েছিলাম। সেগুলো দেখে আত্মহত্যার পথ থেকে সরে এসেছিলাম আমি। তখন আমার মনে জেদ চেপে যায় প্রতিশোধ নেওয়ার। তন্ত্রশক্তিতে বলিয়ান হওয়ার জন্য প্রাথমিকভাবে কি কি করতে হবে সমস্ত কিছু লেখা ছিল সেই পুঁথিগুলোর মধ্যে। গ্রামের মানুষজন কেন বেতালগড়ের জঙ্গলের মধ্যে আসতো না তার একটা আনুমানিক কারণ বুঝতে পারলাম। যে কঙ্কাল আমি দেখেছিলাম সেটা ছিল এক তান্ত্রিকের। হয়তো গ্রামের লোকজন তান্ত্রিককে ভয় পেত,
তাই জঙ্গলের ভিতর আসতো না। শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। গ্রামবাসীরা আমার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিল না। বেরিয়ে পড়লাম তান্ত্রিক গুরুর সন্ধানে, কিন্তু নারী বলে অনেকেই প্রত্যাখ্যান করল। আবার অনেক ভণ্ডতান্ত্রিকের নিজ প্রবৃত্তির পরিচয়ও পেয়ে গেলাম। তন্ত্রবিদ্যা শিখতে গেলে যে কিরকম কঠিন পথ অতিক্রম করতে হয় তা যে শেখে সেই জানে। আমার হারানোর আর কিছুই ছিল না, তাই কোনো কষ্টই আমার কষ্ট বলে মনে হলো না। অবশেষে অনেক পথ ঘুরে এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে পৌঁছালাম। তিনি সব শুনে আমার প্রতি সদয় হলেন। আমাকে শেখালেন তন্ত্রের গুপ্ত মন্ত্র। নানা শ্মশান জঙ্গলে সাধনা করে আয়ত্ত করলাম মায়াতন্ত্র। প্রতিশোধের আগুন বুকের মধ্যে তখনও একইভাবে প্রজ্বলিত ছিল। সমাজের দুর্বলরা চিরকাল উপেক্ষিত। সামাজিক জাঁতাকলে নিষ্পেষিত হয় অহরহ। তাই অন্যায়ের প্রতিকার করার জন্য শক্তিশালী হতেই হতো আমাকে। উড়িয়ে পাওয়া পুঁথির মধ্যে এমন একটি উপদেবতার খোঁজ পেলাম, যার সাধনা করা হয় যৌনতা দ্বারা। তাকে সন্তুষ্ট করতে পারলে এক প্রকার অদ্ভুত শক্তি প্রদান করেন তিনি। তাকেই বেছে নিলাম উপাস্য দেবতা হিসাবে। এর মাধ্যমে আমার প্রতিশোধ পূর্ণ হবে, আবার সাধনাতেও সফলতা মিলবে। তাই চলে এলাম বেতালগড়ের জঙ্গলে। প্রতি মাসে একজন করে যুবককে মায়াজালে বেঁধে এখানে নিয়ে আসি। তারপর এই কল্পচক্র ছকের উপর যৌন ক্রিয়ার পর তার মাথা কেটে দেবতার চরণে নিবেদন করি, আর শাস্তি হিসেবে যুবকের আত্মাকে পিশাচ রূপে বন্দী করে রাখি। পিশাচ রূপে বন্দী থেকে ওরা চিরকাল আমার আজ্ঞাবহ হয়ে থাকবে, আর অমাবস্যার রাতে এদের দ্বারা আমার এবং আমার স্বামীর উপর অত্যাচার করা মহিলা পুরুষদের তুলে এনে হত্যা করাই। মৃত্যুর আগে পিশাচ মহিলাদের সঙ্গে সম্ভোগে লিপ্ত হয়, তারপর হৃৎপিণ্ড খুবলে হত্যা করে, আর পুরুষদের ধরে এনে পুরুষাঙ্গ উপড়ে নিত, তারপর হৃৎপিণ্ড খুবলে নিত। আজকে আমার অত্যাচার করা যুবকগুলোকে শেষ করেছি। বাকি আছে অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়া গ্রামবাসীদের শাস্তি। এতক্ষণ ধরে সাধিকার কথাগুলো শুনতে শুনতে সমস্ত শরীরে শিহরণ খেলে যাচ্ছিল। দুঃখ শোকে কাতর হওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য তন্ত্র সাধনা করতে পারে এমন নারী এই জগতে বিরল। একজন অবলা নারী সময় বিশেষে যে ভয়ঙ্কর শক্তি ধারণ করতে পারে, এই সাধিকা তার প্রকৃষ্ট উদাহরণ। তবে সে যে অপরাধীদের শাস্তি দিতে পেরেছিল, এতে সে স্বস্তি পেয়েছিল। তারপর সেই সাধিকার কি হলো? না, বেচারি তো অনেক কষ্ট পেয়েছিল। তার দুঃখের কাহিনী শুনে তাকে কি মুক্ত করে দিয়েছিলেন? কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই মৃদু হাসলেন। এমন সময় চারি তালফুলুরির বাটি নিয়ে ঘরে ঢুকল। আমরা কয়েকটা তালফুলুরি মুখে নিয়ে চিবোতে চিবোতে ঠাকুরমশাইয়ের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠাকুরমশাই আবারও বলতে লাগলেন, মেয়েটি সত্যি মারাত্মকভাবে অত্যাচারিত হয়েছিল। সেই নির্যাতনের কাহিনী শুনে আমিও মনে মনে কষ্ট পেয়েছিলাম বটে, কিন্তু সেই মুহূর্তে সে ছিল প্রচণ্ড শক্তিশালী। হঠাৎ করে সে ভালো ব্যবহার শুরু করেছিল, তাই এটা তার ছলনা কিনা বুঝতে পারছিলাম না। তাকে মুক্ত করলে প্রথমেই হয়তো সে আমাকেই আঘাত করত। এর আগে আমি অনেক দুষ্টু তান্ত্রিকের বিনাশ করেছিলাম। ভেবেছিলাম একেও কি সেইভাবেই বিনাশ করব। দস্যুদের কাছে সম্মান হারানোর অপরিমেয় যন্ত্রণা সহ্য করা একজন নারীর পক্ষে খুবই কঠিন। তাই সে যা করেছে সেটাকে অপরাধ বলবো কি করে? কি করা উচিত সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এইসব চিন্তা ভাবনার মধ্যে আরো একটা অলৌকিক কাণ্ড ঘটে গেল। আমার তৈরি বন্ধনে থাকা অবস্থাতেই সাধিকা চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। হঠাৎ সে আমার সৃষ্ট বাঁধন এক নিমেষে ছিঁড়ে ফেলল। আমিও পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাধিকা বেশ শান্ত হয়েই বলল,
তুমি হয়তো ঠিক তান্ত্রিক। আমার উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ হয়তো গ্রামবাসীরা করেনি বা ভয় প্রতিবাদ করার সাহস পায়নি। এখন তাদের ওপর প্রতিশোধ নিলে হয়তো সেটা অন্যায় হবে। এক অন্যায়ের প্রতিশোধ নিতে আর এক অন্যায় করতে হবে। কিন্তু দুর্বলের উপর দুষ্ট অত্যাচার করলে সমাজের মানুষদের প্রতিবাদ করাই তো মানব ধর্ম। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অপরাধীরা বারবার নির্যাতন করবে। হয়তো দুষ্টের দমন করতে গিয়ে কিছু পাপ আমি করেছি, কিন্তু তার জন্য আমার এতটুকু অনুশোচনা নেই। আমার মতো সাধারণ একটা মেয়ে এরকম আশ্চর্য শক্তির অধিকারিণী হয়ে উঠবে তা কেউ কল্পনাও করতে পারেনি। তবে আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি। এই জীবনের প্রতি আর কোনো মোহ আমার নেই। আমি চললাম আমার প্রিয়জনের কাছে, আমার স্বামীর কাছে। বিদায়। কথা শেষ করেই সাধিকা মন্ত্রোচ্চারণ শুরু করল। এ মন্ত্র নশ্বর শরীর থেকে আত্মার মুক্তি মন্ত্র। সাধিকার এমন আচরণ আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। বাধা দিতে পারলাম না। জঙ্গলের পরিবেশ যেন উতলা হয়ে উঠল। ঝোড়ো বাতাস এলোমেলোভাবে গাছ গাছালিতে হিল্লোল জাগিয়ে তুলল। ধীরে ধীরে সাধিকার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল। সাধিকার শরীরের তীব্র জ্যোতি আগুনের আকার ধারণ করল। পুড়ে যেতে লাগলো তার নশ্বর শরীর। তার আত্মাও ধীরে ধীরে অন্তরিক্ষে বিলীন হয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। বেঁচে থাকলে হয়তো এই সাধিকা তার জ্ঞান কাজে লাগিয়ে জগতের কল্যাণ করতে পারত, কিন্তু সেই সুযোগ আর হল না। মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে উঠল। সমাজে বসবাসকারী কিছু মানুষরূপী পিশাচ তাদের অপকর্মের দ্বারা প্রতিনিয়ত পৃথিবীকে কলুষিত করে চলেছে। তাদের যতদিন না চিহ্নিত করে শাস্তি বিধান করা হবে, ততদিন নিরীহ মানুষদের শান্তি নেই। ক্লান্ত চরণে আমি ফিরে চললাম গৌরাঙ্গ চক গ্রামের দিকে। পূর্ব দিকে নতুন সূর্য পৃথিবীকে আলো দেখাচ্ছে। মোলায়েম ঠান্ডা ভোরের বাতাস চোখে মুখে ঝাপটা দিয়ে যাচ্ছে। আমি হঠাৎ গ্রামের পথ ছেড়ে অন্য দিকের পথ ধরলাম। আবার বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কাহিনী শেষ হওয়ার পর কিশোরী বলল, কেন ওই গ্রামবাসীদের কাছে ফিরে গেলেন না কেন? ঠাকুরমশাই বললেন, ওই যে গল্প শুরুর আগেই তোমাকে বললাম, মানুষের মনের বিচিত্র গতি। সেই সময় মন যেমন চেয়েছিল তেমনই কাজ করেছিলাম আমি। এই কথা বলি ঠাকুরমশাই আর একটা সিগারেট ধরিয়ে উদাসভাবে ধোঁয়া ছাড়তে লাগলেন। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মহিলা তান্ত্রিক। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সোমা, সুজন, বর্ণক, নর্মদা, সৌমিতা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।